হ্যালো 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 সকল টপাস বাংলার যোদ্ধাদের স্বাগত জানাই। যাদের মনে হচ্ছে ফিজিক্স কীভাবে করব, ফিজিক্স কীভাবে সলভ করব স্যার, কোশ্চেন সলভ হচ্ছে না, তাদেরকে জানাই যে তোমরা ধাপে ধাপে করে যেগুলো পড়ানো হচ্ছে সেগুলো কিন্তু ঠিক করে কনসেপ্ট মানে ক্লিয়ার করে পড়ো। যেগুলো মুখস্থ হচ্ছে না সেগুলো 2-3 বার খাতায় লিখে পড়ো, বাট যেভাবে হোক তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? তো মনে রাখতে হবে, থিওরিগুলো ঠিক করে বুঝতে হবে, তবেই কিন্তু করবে সলভ করতে পারবে। আজকে যেটা করব সেটা হচ্ছে সমাকলন। এর আগে আমরা অবকলন আর অন্তর্কলন করেছিলাম, সেখানে কিছু কোশ্চেনও করেছিলাম। আমি বলেছিলাম বেশি টাইম নেব না, যেগুলো দরকার হবে টু দি পয়েন্ট সেই পয়েন্টগুলোই বলবো, কারণ পরে গিয়ে কি হবে এগুলো একমাত্রিক গতি, দ্বিমাত্রিক গতি, তারপরে যত চ্যাপ্টার্স আছে কার্যশক্তি, ক্ষমতা, সব চ্যাপ্টারে কিন্তু এগুলো লাগবে। তো সমাকলন, ইন্টিগ্রেশন, সমাকলন মানে তোমাদের যে প্রবলেম আছে সেই প্রবলেমকে সমাধান করার জন্য, ঠিক আছে, সমাকলন আজকে আমরা করব, ঠিক আছে? তো সমাকলন ব্যাপারটা কি? সমাকলন ব্যাপারটা হচ্ছে যোগ করা বা ক্ষেত্রফল বের করা। ধরে নাও আমি তোমাকে বললাম একটা গ্রাফ আছে এক্স ওয়াই, ঠিক? সেই গ্রাফে এরকম একটা সোজা লাইন আছে, এটা হচ্ছে 0.2 আর এটা হচ্ছে 4। আমি বললাম এখান থেকে এখানে ক্ষেত্রফল বের করো, ঠিক? তুমি বলবে স্যার ক্ষেত্রফল যেটা হবে সেটা 4 × 2 হবে 8 মিটার স্কোয়ার, বা মিটার যদি থাকে বা সেন্টিমিটার থাকে, যেভাবে থাকবে হবে, মিটার থাকলে এটা ক্ষেত্রফল। ঠিক একইভাবে আমি আরেকটা কোশ্চেন করছি, যদি কখনো এভাবে থাকে, এভাবে কোনো কার্ভ লাইন আছে, এভাবে আছে, অ্যাকচুয়ালি এটা ওয়াই ইকুয়াল টু দ্বিঘাত সমীকরণের গ্রাফ, এটা ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ারের কার্ভ এটা, ঠিক? সো এক্স আর ওয়াই, তো বললো এখান থেকে এই যে 2 পর্যন্ত আমাকে ক্ষেত্রফল বের করে দেখাও, ঠিক? তুমি তো এখানে সহজে জানো যে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ আমার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হয়, ঠিক আছে? কিন্তু এখানে কি করবে, এখানে না দৈর্ঘ্য আছে না প্রস্থ আছে, তো তুমি এখানে কিন্তু সলভ করতে পারবে না। সো এই জায়গাগুলোর জন্য কি করা হয়, আমরা সমাকলন ব্যবহার করি। কিভাবে? ধরে নাও এভাবেই আছে, তো তুমি দেখো, ধরো একটা বিল্ডিং এইভাবে আছে, এই বিল্ডিংটা এইভাবে আছে, এখানে তুমি একটা কিছু বানাচ্ছ, এভাবে একটা বিল্ডিং আছে, ডিজাইন করেছো, তোমার ইচ্ছে আমি এরকম বিল্ডিং বানাবো, ঠিক? এভাবে বিল্ডিং, তো তুমি কি করবে, এই ছোট ছোট আয়তক্ষেত্র বসাবে বিল্ডিংটা বানানোর জন্য। একদম বিল্ডিংয়ের কাছাকাছি দেখলে ছোট ছোট আয়তক্ষেত্র আছে, ঠিক? সেই ছোট ছোট আয়তক্ষেত্রকে জুড়ে দূর থেকে দেখলে কি মনে হবে, এমনই হচ্ছে। তার মানে স্যার আয়তক্ষেত্র বলছেন মানে নিশ্চয়ই এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে, প্রত্যেকটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করে আমি যোগ করে দেবো, তাহলেই পুরোটার আমি পেয়ে যাব। কতটা পর্যন্ত? 2 পর্যন্ত, ঠিক? তো তুমি দেখো এই যে আয়তক্ষেত্রগুলো বানিয়েছি, দূর থেকে আমি যদি দেখি তাহলে কি মনে হবে, যেন পুরো এরকম আছে। তাহলে এটাই, যে কোনো কার্ভ থাকুক না কেন, যে কোনো কার্ভ থাকুক না কেন, এখান থেকে এখানে x1 থেকে x2 পর্যন্ত যদি ক্ষেত্রফল বের করতে দেয়, আমাদের লজিক হচ্ছে এই যে পুরো ক্ষেত্রফলটা আমরা ছোট ছোট আয়তক্ষেত্র দিয়ে কিন্তু আমরা ক্ষেত্রফল বের করে যোগ করতে পারি। আর সেই অসংখ্য ক্ষেত্রফল, অসংখ্য আয়তক্ষেত্রকে যোগ করার জন্য আমরা কি আনি, ইন্টিগ্রেশন আনি, ঠিক? তাহলে আমাদের মেন কী হবে, এটা থেকে আমি এভাবে বানাতে পারি। তো এর মেথড হচ্ছে তুমি যে কোনো এক্সে যাও, গিয়ে যে কোনো এক্সে গিয়ে একটা ডি এক্সের এলিমেন্ট নাও, দেখা যাচ্ছে। সো এখানে এক্সে গিয়ে একটা ডি এক্সের আমি এলিমেন্ট নিলাম, ঠিক? আর এটা হচ্ছে আমার আয়তক্ষেত্র। সো এটাকে আমি যদি জুম করি তাহলে তুমি দেখতে পাবে একটা এরকম একটা বস্তু আছে, যেটা আয়তক্ষেত্র, আর তার ডিএক্স। এই ভ্যালুটা কি হবে, এই ভ্যালুটা হচ্ছে এক্সে গিয়ে, যেহেতু এটা ওয়াই হচ্ছে এক্সের অপেক্ষক, ওয়াই এক্সের অপেক্ষক, তাহলে এই যে হাইটটা হবে সেটা কি হবে, ধরে নাও আমি বললাম এক্স স্কোয়ার আছে, আমি 2তে গিয়ে ওয়াই এর ভ্যালু দেখতে চাইছি, তুমি বলবে স্যার 2তে গেলে ওয়াইয়ের ভ্যালু তো 4 হবে, রাইট? 2তে গেলে ওয়াইয়ের ভ্যালু 4 হবে, তাহলে নিশ্চয়ই এইটা তাহলে কি হবে, ওয়াই এক্স, মানে ওয়াই হবে, এটা নিশ্চয়ই ওয়াই হবে। কোনখানের ওয়াই? এক্স ভ্যালু পুট করলে যে ভ্যালু আসবে ওয়াইয়ের সেই ভ্যালুটা, তার মানে আমি এক্সে গেলাম, এক্সে গিয়ে এক্সের ওয়াই ভ্যালু কত হচ্ছে, যদি 2তে চাই তাহলে 2তে গিয়ে ওয়াইয়ের ভ্যালু 4, তার মানে 4 × ডিএক্স, ঠিক? এটা। সো এখানে কি হবে, এইটা আমার হচ্ছে ওয়াই উচ্চতাটা, আর ডিএক্স হচ্ছে আমার প্রস্থ। তো দৈর্ঘ্য গুণিতক প্রস্থ আমি কিন্তু একটা ছোট এরিয়া পাবো, যেটা হচ্ছে ডিএ, ছোট ক্ষেত্রফল। তো এই যে ছোট ক্ষেত্রফল আছে, এই ছোট ক্ষেত্রফলকে ডিএ লেখা হয়, সেই ডিএ আবার কি হবে, ওয়াই × ডিএক্স।
তো তোমাদের অনুযায়ী দৈর্ঘ্য গুণিতক প্রস্থ কিন্তু আমি এনে ফেলেছি। ঠিক, এবার এই ছোটো ডিএকে আমাকে যোগ করে করে যেতে হবে, ঠিক আছে, স্ক্যান করে করে যেতে হবে, কম্পিউটার স্ক্যান করছে এক কোথা থেকে কোথায়, যেখান থেকে যেখানে আমাকে ক্ষেত্রফল চাইছে, তার মানে স্ক্যান আমাকে কোথা থেকে কোথায় করতে হবে, x1 থেকে x2 পর্যন্ত স্ক্যান করতে হবে। মানে কি, x1 থেকে x2-র মধ্যে যতগুলো আয়তক্ষেত্র আছে সবগুলোর ক্ষেত্রফল বের করে যোগ করা। তাহলে সেটার সাইন হচ্ছে এ, পুরো ক্ষেত্রফল হচ্ছে পুরো ডি এর হচ্ছে যোগফল। ঠিক, সো ডি এর যোগফল, তার মানে আমি লিখতে পারি y ইন্টু ডিএক্স, কোথা থেকে, x1 থেকে x2 পর্যন্ত। ঠিক আছে, সো এটা লেখা। ঠিক, তো এবার আমি ফর্মুলাতে যাব। এটা হচ্ছে পুরো মেথড যে কেন আমরা করি। আমরা অ্যাকচুয়ালি এর যোগফল বের করছি, আমরা অ্যাকচুয়ালি ক্ষেত্রফল বের করছি। ক্ষেত্রফল বের করা মানে আয়তক্ষেত্রের যোগফল। তো এবার আমি মেন পার্টে যাচ্ছি, যে আমাদের যে কোনো ইন্টিগ্রেশন আমি যদি করি, ইন্টিগ্রেশন কেমন হবে, y ইন্টু ডিএক্স। ঠিক, তো এবার নির্দিষ্ট অনির্দিষ্ট হয়। এটা অনির্দিষ্ট যদি আমি লিমিট না বসাই। ঠিক আছে, যদি লিমিট বসিয়ে নিই তাহলে নির্দিষ্ট হয়ে যাবে, নির্দিষ্ট সমাকলন x1 x2 হয়ে যাবে। ঠিক, তো এবার দেখো আমি ফর্মুলা লিখছি, এবার আমি ফর্মুলাতে যাচ্ছি। সো প্রথম ফর্মুলা, যদি xn dx হয়ে যায় তাহলে ভ্যালু কি আসবে, xn dx, মানে অপেক্ষক yটা হচ্ছে xn তার dx। সো এটা হয়ে যায় xn প্লাস 1 বাই n প্লাস 1। যদি অনির্দিষ্ট হয় একটা সি আমাকে রাখতে হয়, একটা ধ্রুবক আমাদের রাখতে হয়। ঠিক, সো এটা হবে। সো কখনো যদি কনফিউজড হয়ে যাও, তুমি দেখবে ইন্টিগ্রেশন যেটা করানো হচ্ছে সেটা ডেরিভেটিভের উল্টো। মানে তুমি যে অ্যান্সার এসছে সেই অ্যান্সারের যদি ডেরিভেটিভ বের করো, ডি বাই ডিএক্স বের করো, এই পুরোটার তুমি দেখবে এই xn এর ভ্যালু আসবে। করে দেখতে পারো, ডি বাই ডিএক্স যদি করি, n প্লাস 1 xn প্লাস 1 মাইনাস 1, আর নিচে n প্লাস 1 তো আছে, n প্লাস 1 কেটে যাবে, xn আসবে, আর সাথে সির ডেরিভেটিভ কি হয়ে যায়, 0 হয়ে যায়। তুমি দেখো যে 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 ভ্যালুটা আমি অ্যান্সার এনেছি, ইন্টিগ্রেট করে এনেছি, সমাকলন করে যে উত্তরটা এনেছি, সেই উত্তরের অবকলন বা অন্তর্কলন করলে বা ডেরিভেটিভ করলে কি হবে, ওই অপেক্ষকটা ঘুরে আসবে। ঠিক আছে, তো এটা। সো সাথে একটা জিনিস মনে রাখবে যে এখানে n যেন -1 না হয়, n -1-এর জন্য হবে না, n -1-এর জন্য হবে না, মানে এটাই বলা হচ্ছে কখনো তুমি যদি দেখতে পাও x -1 dx আছে, এর জন্য কিন্তু হবে না, তুমি এই ফর্মুলা লাগাতে পারবে না। তুমি হয়তো এভাবে করলে +1 -1 +1, তো তুমি দেখো একটা প্রবলেমে কিন্তু ফেসে যাবে তুমি, এখানে 1/0 চলে আসছে, 1/0, তার মানে এটা কিন্তু হবে না, এর জন্য প্রযোজ্য নয়। ঠিক, তো প্রথম ফর্মুলা বুঝতে পারলাম এটা। তাহলে আমাকে কেউ যদি বলে x² dx থাকলে কি হবে, সো x² dx থাকলে হয়ে যাবে x2 + 1 / 2 + 1 + c, মানে হয়ে যাবে x³/3। সো মজার বিষয় এটাই, আগে ডেরিভেটিভ করতে একটা করে পাওয়ার কম ছিল, এখন কিন্তু আমি ইন্টিগ্রেশন বা সমাকলন করতে একটা করে পাওয়ার কিন্তু বেড়ে যাচ্ছে এবার। আর আগে কি হতো, গুণ হতো নিচে এসে, এখন কি হচ্ছে, ভাগ হচ্ছে। ঠিক আছে, তো এর উত্তর আমার এটা। যদি কখনো এরকম থাকে cxn dx, ঠিক, cxn dx যদি থাকে, c কি করবে, বাইরে বেরিয়ে চলে আসবে, xn dx এর যেমন আছে তেমন হয়ে যাবে। তার মানে cxn + 1 বাই n + 1, একটা আরেকটা ধ্রুবক থাকবে যেটাকে আমি c' লিখছি, বা তুমি এটাকে k লিখতে পারো, একটা কোনো অন্য ধ্রুবক k। সো এখানে k আর এটা c যেমন আছে থাকবে। সো এটা তারপরে ফর্মুলা, প্রথম ফর্মুলা এটা 1 নম্বর, দ্বিতীয় ফর্মুলা এটা, এগিয়ে যাচ্ছি। তার মানে কখনো যদি এমন থাকে ইন্টিগ্রেশন 2x4 dx, তাহলে কি হয়ে যাবে, 2 বাইরে বেরিয়ে আসবে, x4 dx। সো x4 dx কি হবে, 2x4 + 1 / 4 + 1, সো হয়ে যাবে 2x5 প্লাস একটা c থাকবে, প্লাস x5/5, সো 2/5 x5 + c। সো এটা আমার উত্তর হয়ে যাবে। ঠিক, তারপরে এগোই। যদি দুটো তিনটে থাকে এভাবে, ইন্টিগ্রেশন x² + x + 1 dx এরকম, তো তখন কি হবে, তখন হয়ে যাবে প্রত্যেকটা আলাদা আলাদা বের করে তুমি যোগ করতে পারো, x dx প্লাস 1 আছে 1 × dx। ঠিক, তাহলে দেখো
এখানে কী হবে এক্স 2 + 1 2 + 1, ঠিক, প্লাস এক্স 1 + 1 1 + 1। বাকি 1-এর জন্য কী হবে, 1-এ তো কোনো এক্স নেই, 1-এ তো কোনো এক্স নেই, 1-এ এক্স আছে, 1-এ এক্স আছে বাট এক্সের পাওয়ার 0 আছে। তো এক্সের পাওয়ার 0 আছে মানে এক্স 0 + 1 বাই 0 + 1। তার মানে কখনো যদি 1 থাকে, শুধু ডিএক্স থাকে, তাহলে এক্স চলে আসবে। দেখো, সো প্লাস একটা সি, নতুন কোনো সি, এর থেকে সি আসবে, এর থেকে সি আসবে, এর থেকে সি আসবে, ধ্রুবক আসবে, সবগুলো যোগ করে একটা নতুন সি। সো x³/3 প্লাস x²/2 প্লাস এক্স প্লাস সি। তো তুমি দেখো এর জন্য কিন্তু এক্সই চলে এসছে, বাকিগুলোর পাওয়ার বাড়ছে, নিচে ওটা চলে আসছে, এর পাওয়ার বেড়েছে, নিচে ওই যে পাওয়ারটা বেড়েছে সেটা। সো এটা ছিল অনির্দিষ্ট যেটা সমাকলন। নির্দিষ্ট সমাকলন হলে কি করতে হবে, নির্দিষ্ট যদি সমাকলন হয় তাহলে আমি একটা সহজ এক্সাম্পল নিয়ে বলি। ধরে নাও x5 আছে, ডিএক্স কোথা থেকে 1 থেকে 2 পর্যন্ত আমাকে বের করতে বলছে, এটা নয় স্কোয়ার নাও, 1 থেকে 2 পর্যন্ত বের করতে বলছে, তার মানে নিশ্চয়ই x² কোনো গ্রাফ হবে, সেটাকে 1 থেকে 2-এর মধ্যে যে ক্ষেত্রফল আছে সেটাই বের করতে বলছে। আমরা ফিজিক্স পড়ছি, ম্যাথ পড়ছি না, ফিজিক্স পড়ছি মানে আমাকে ম্যাথামেটিক্স থেকে কি বলতে চাইছে সেটা বুঝতে হবে, ঠিক আছে। সো 1 থেকে 2-এর মধ্যে ক্ষেত্রফল চাইছে, তাহলে আমি আগে তো সমাকলন করি 2 + 1/2 + 1, ঠিক। এবার আমাকে কি করতে হবে, থার্ড ব্র্যাকেট দিতে হবে, 1 2 থাকবে, ঠিক আছে। সো 1 2 যদি থাকে তাহলে কেমন লিখবো দেখো, সো এটা x³/3 1 থেকে 2, ঠিক। তাহলে এই 2টা প্রথমে বসাবো, x³ যেটা আছে এই 2টা আমি প্রথমে বসাবো। সো a2³/3 তারপরে হচ্ছে 1³/3, ঠিক আছে। সো এইভাবে প্রথমে 2কে বসাবো, তারপরে মাইনাস করে আবার, মানে কেউ যদি না বুঝে থাকো তাহলে এরকম হবে, দেখো এই পার্টটা আমি মুছে দিচ্ছি, তাহলে এরকম যদি অ্যান্সার কিছু একটা এফএক্স এসছে, কিছু একটা এফএক্স, সেই এফএক্সটা হচ্ছে x³/3, তার যদি আমি লিমিট এ বি বসাতে চাই তাহলে এফ বি বসিয়ে ভ্যালু বের করতে হবে, এফ এ বসিয়ে ভ্যালু বের করতে হবে, এটাই করেছি আমি এখানে, ঠিক। সো একবার 2 বসিয়েছি, একবার 1 বসিয়েছি, তাহলে 8/3 - 1/3, তাহলে হয়ে যাবে 7/3, মানে যে ক্ষেত্রফলটা এসছে সেটা কিন্তু 7/3 আসবে, তার মানে এই যে ক্ষেত্রফলটা এসছে সেটা 7/3। ঠিক আছে, চল এগোচ্ছি। তোমাদের আরেকটা আমি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই। ধরে নাও একটা গ্রাফ আছে এরকম করে, 0 থেকে শুরু হয়েছে 45-এ পুরো এইভাবে, তার মানে এই গ্রাফ হচ্ছে y = x, অ্যাকচুয়ালি y = x মানে প্রত্যেকটা পয়েন্টে 1-এ 1 1, 2-তে 2 2, 3-তে 3 3, ঠিক, এটা 3-তে 3 3। সো এইভাবে করে আছে কিন্তু। তো তুমি যদি স্লোপ বের করে দেখো tan θ, তাহলে দেখবে 3 - 2/3 - 2, মানে 1/1 1 হচ্ছে, মানে θ 45 হবে, মানে ওইদিকে যত অ্যাঙ্গেল এইখানেও তত অ্যাঙ্গেল। তো এই গ্রাফের সমীকরণ হচ্ছে y = x। তো আমি এর ক্ষেত্রফল বের করতে চাইছি, ঠিক। এর ক্ষেত্রফল আমি কত পর্যন্ত বের করতে চাইছি, লেটস সে 5 পর্যন্ত আমি বের করতে চাইছি ক্ষেত্রফল, মানে এখান থেকে এখানে 5, ঠিক। সো তুমি কি বলবে, স্যার ত্রিভুজ আছে মানে আমি ক্ষেত্রফল বের করে নেব, এরিয়া বের করে নেব, এইটা 5, এটা যদি 5 হয় এটাও 5 হবে, তাহলে কি হবে 1/2 × 5 × 5, তার মানে 25/2, ঠিক। এটা আমি কিন্তু ত্রিভুজ বলে বের করে ফেললাম, যদি অন্য কোনো অপেক্ষক হতো তাহলে, অন্য কোনো কার্ভ হতো তাহলে বের করতে পারতাম না, কিন্তু আমি এটাকে সমাকলন দিয়ে বের করছি। দেখো এটাকে সমাকলন দিয়ে বের করলে কি হবে, y x dx হয়ে যাবে, মানে y dx মানে হচ্ছে যে x dx, কারণ y = x আছে, কোথা থেকে কোথায় 0 থেকে 5 পর্যন্ত আমাকে স্ক্যান করতে হবে, তাহলে এই এক্সের x 1 + 1/1 + 1, ঠিক। তো আমার দিয়ে থার্ড ব্র্যাকেটে 0 to 5 লিখতে হবে। সো এখান থেকে অ্যান্সার যেটা আসবে x²/2, সেটা 0 থেকে 5 পর্যন্ত। সো তুমি দেখো 5 আমি যদি বসিয়ে দিই 5²/2 - 0²/2, সো তুমি দেখতে পাবে যে 25/2 অ্যান্সার এসছে। তার মানে ক্ষেত্রফল যেগুলোর আমাদের কাছে ফর্মুলা নেই সেগুলো সমাকলন থেকে আমরা কিন্তু বের করতে পারবো, ঠিক আছে। সো এগুলো ছিল বীজগাণিতিক, যেগুলো y = x², বীজগাণিতিক যে অপেক্ষকগুলো থাকে সেগুলো থেকে। যদি সাইন কস থাকে তার কী হবে,
তো কখনো সাইনের যদি থাকে সাইন এক্সের আর কখনো কস এক্সের যদি থাকে তাহলে তার ইন্টিগ্রেশন কী হবে? তো সাইনের থাকলে কস এক্স প্লাস সি। এবার কি বলে স্যার আমি উল্টো করে দেখলাম, এর ডেরিভেটিভ আমি যদি করি ডি কস এক্স বাই ডি এক্স যদি করি স্যার মাইনাস সাইন আসছে, সাইন তো আসছে না। আপনি বললেন এর ডেরিভেটিভ করলে ওই উত্তর আসা উচিত, কিন্তু আসছে না, তার মানে নিশ্চয়ই এখানে মাইনাস দিতে হবে। তবেই কী হবে, মাইনাস কস করলে ডি বাই ডি এক্স মাইনাস কস করলে একটা মাইনাস অলরেডি আছে আর একটা মাইনাস করে প্লাস হবে, তার মানে উত্তর কস এক্স হবে না, মাইনাস কস এক্স হবে। কস এক্সের ইন্টিগ্রেশন এবার আবার বলো যে স্যার এখানে মাইনাস হবে কি হবে না? তুমি দেখো সাইন এক্সের আমি যদি ডি বাই ডি এক্স করি কস এক্সই আসে, তাহলে কস এক্সের মাইনাস আসে না, ঠিক আছে? কস এক্সের মাইনাস আসে না। তুমি একটা জিনিস খেয়াল রেখে দাও যে ডি বাই ডি এক্সের কস এক্স যদি করি মাইনাস সাইন এক্স আসে, তাহলে ইন্টিগ্রেশন করলে শুধু সাইন এক্স আসবে, এটুকুই মনে রেখে দাও। প্লাস সি এটুকুই মনে রেখে দাও যে এটা যেটা হচ্ছে তার উল্টোটা, ঠিক? এটুকুই মনে রাখলে হবে। ঠিক। সো কখনো কখনো এটার আবার সাইন কে এক্স যদি জিজ্ঞেস করে না, সাইন কে এক্স ডিএক্স, ঠিক? সো একইভাবে একই রুল, সাইন কে এক্স ডিএক্স যদি জিজ্ঞেস করে সাইনের আমার কি হয় মাইনাস কস এক্স হয়, কিন্তু মাইনাস কস এক্স আছে, কিন্তু এখানে তো কস মাইনাস, এখানে সাইন কে এক্স আছে, তার মানে কস কে এক্স হবে, ঠিক? এবার কি হচ্ছে ইন্টিগ্রেশনের সময় এই কেটা কি হয় নিচে চলে আসে। আমরা প্রথম থেকে দেখছি আগে যেটা গুণ হতো এখন ভাগ হচ্ছে, তাহলে কস কে এক্স কে নিচে চলে আসবে প্লাস সি হয়ে যাবে, ঠিক? যদি ইন্টিগ্রেশন কস কে এক্সের দেওয়া থাকে তাহলে এ হবে কসের যেমন হয় সাইন কে এক্স বাই কে প্লাস সি, এটা হয়ে যাবে। সো আর দুটো আছে যেটা হলে শিখে গেলে তোমাদের কাজ হয়ে যাবে, ঠিক? কী কাজ? আমাদের যেটা ছিল যে এক্সকে এই যে এক্স এন ডি এক্স এক্স এন নট ইকুয়ালস টু মাইনাস ওয়ান, ঠিক? এটা কেন এর জন্য, তাহলে কি হবে যদি আমার কখনো এভাবে থাকে ডিএক্স, মানে অ্যাকচুয়ালি ডিএক্স বাই এক্স এটা, ঠিক? তো এর জন্য কিন্তু এই ফর্মুলা কাজে লাগবে না, এক্স এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি, এই ফর্মুলা কিন্তু কাজে লাগবে না, এই ফর্মুলা কাজে লাগবে না। তাহলে নিশ্চয়ই এর জন্য অন্য কেউ আছে, তো আমাকে ভাবতে হবে এর জন্য যেটা হয়ে যায় সেটা হয়ে যায় এলএন এক্স প্লাস সি। তার মানে আমাকে এটা জানতে হবে ডি বাই ডি এক্সে একটা জিনিস আমি ছেড়ে গেছি, এলএন এক্স যদি করা হয় ওয়ান বাই এক্স হয়। এলএন এক্স মানে কি লগ ই বেস এক্স, এই যে ইটা এমনি লগ বললে সাধারণ লগ যদি বলা হয় তাহলে বেস 10 থাকে, ঠিক আছে? 10 থাকে, আর ই যদি থাকে এলএন হয়ে যায়, সেই এলএনের ডেরিভেটিভ করলে ওয়ান বাই এক্স, তার মানে এর ডেরিভেটিভ করলে ওয়ান বাই এক্স আসবে, তার মানে ওয়ান বাই এক্সের যদি ইন্টিগ্রেশন সমাকলন করি এলএন এক্স আসবে, তো এটা খেয়াল রাখবে, ঠিক? কখনো যদি ইন্টিগ্রেশন ই এক্স ডিএক্সের করা হয় তাহলে কি হবে, ই এক্সকে কেউ পরিবর্তন করাতে পারে না, ওটাই থাকবে, ঠিক? কখনো যদি ইন্টিগ্রেশান ই পাওয়ার কে এক্স ডিএক্স যদি থাকে তাহলে যেমন ই পাওয়ার কে এক্স আছে থাকবে বাই কে হয়ে যাবে প্লাস সি হয়ে যাবে, ঠিক? তোমরা যদি চাও এটা কেমন হয়েছে সেটাও বলা যেতে পারে যে কেমন হয়েছে, এখানে কে কেমন আসছে তুমি ভেবে দেখো। এই যে সাইন কে এক্স আমি করছি, সাইন কে এক্স ডিএক্স এটার দেখিয়ে দিচ্ছি, বাকি তুমি বুঝতে পেরে যাবে কেন আমি ভাগ করছি কে দিয়ে কেন ভাগ করছি। তুমি ভাবছো যে এখানে স্যার কে এক্সের জায়গায় যদি সাইন এক্স থাকতো ডিএক্স থাকতো তাহলে তো ভালো হতো স্যার, আমি ডাইরেক্ট কস এক্স লিখে দিতে পারতাম, মাইনাস কস এক্স লিখে দিতে পারতাম, কিন্তু এখন কে এক্স এসে ঝামেলা করেছে, তো কিছু তো আমাকে আলাদা করতে হবে, বাট মেথড তো চেঞ্জ হয়ে যাবে না, তাহলে কি করতে হবে, এই কে এক্সকে আমাকে কিছু টি বা এম কিছু একটা ধরে নিতে হবে। সো কে এক্স যদি টি হয়ে যায় তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি সাইন টি হচ্ছে, বাট এখানে ডিএক্স আছে, তো একটা জায়গায় আটকে গেলে স্যার এখানে টি আছে, এখানে যদি ডিটি হতো তাহলে তো ডাইরেক্টলি আমি সাইন টির মাইনাস কস টি লিখে ফেলতে পারতাম, কিন্তু এখানে তো ডিএক্স আছে, তো এখানে কি বলবে ডেরিভেটিভ এসে একটু হেল্প করবে, যে আমি তোমায় হেল্প করব, ঠিক? কিভাবে হেল্প করবে ডেরিভেটিভ, দুই পাশে ডি বাই ডিএক্স করে নাও, কে এক্স ডিটি বাই ডিএক্স, ঠিক? ডেরিভেটিভ এসে কী করলো, হ্যাঁ
যে d/dx করে দেখো, তাহলে তুমি dx এর সঙ্গে ডিটির কিছু একটা সম্পর্ক তুমি পেয়ে যাবে। কিভাবে পাচ্ছি? সো কে বেরিয়ে আসবে dx/dx দ্যাট ইজ ইকুয়ালস টু dt/dx। সো dx/dx 1 হয়ে যাবে। তো k dx ইকুয়ালস টু dt, তার মানে dx হচ্ছে dt/k। তার মানে তুমি এখন dx এর জায়গায় dt/k বসাতে পারো। এবার দেখো কে তো বেরিয়ে চলে আসবে। সো 1/k ইন্টিগ্রেশন সাইন টি ডিটি, এটা তো সাইন টি কী হয়ে যাবে? সো 1/k সাইন টির মাইনাস কস টি হয়ে যায় প্লাস কোনো সি। এবার টির ভ্যালু বসিয়ে নাও কে এক্স। সো -1/k cos kx। সেই জন্য বলছিলাম প্রথম থেকে যে যেটা ওখানে আছে সেটাকে এখানে বসিয়ে নাও, 1/k করে নাও, তাহলে তুমি বুঝতে পেরে যাবে। সিমিলারলি e⁻kx যদি থাকে, তুমি kx কে টি ধরো, kx কে টি ধরো, তাহলে e⁻t আসবে, dx আছে, মানে এখানে তো এটা ছিল dx আছে, dx অটোমেটিক্যালি কি আসবে? dt/k চলে আসবে, তাহলে ইটি ডিটি এখানে 1/k, তাহলে ইটির জায়গায় ইটি আসবে আর 1/k চলে আসবে। সো 1/k e⁻kx, কারণ টি ইকুয়ালস টু kx। তো এইভাবে করে কিন্তু আসে, তো খেয়াল রাখবে। সো এই কতগুলো জিনিস তোমাকে মনে রাখতে হবে, এগুলো হলেই কিন্তু কাজ হয়ে যাবে। এবার মাঝে মাঝে যেখানে মনে হচ্ছে যে এক্সট্রা কিছু লাগছে, সেগুলো চ্যাপ্টারের মাঝে মাঝে কিন্তু বলে দেওয়া হবে, ঠিক আছে? তো এগুলো পুরো কমপ্লিট হলো ম্যাথমেটিক্স পার্ট। তো এবার হয়তো কিছু কিছু ম্যাথমেটিক্স আসছে, মানে এগুলোর কিছু অ্যাপ্লিকেশান আছে, সেই অ্যাপ্লিকেশানগুলো করার পরে চ্যাপ্টারে ঢুকবো। তো সবাই ভালো করে পড়তে থাকুন, নোটস বানাতে থাকো, এগুলোর কোশ্চেন যেগুলো আছে তোমাদের বইতেই আছে, সেগুলো একটু প্র্যাকটিস করো, বুঝতে পারবে যে যা কিছুই পড়ানো হয়েছে সেগুলো দেখেই কিন্তু কোশ্চেন, বইয়ের কোশ্চেন সলভ হয়ে যাবে। তো পড়ো ভালো করে সবাই। আশা করি এই চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের ভালো করে ফিজিক্স পড়াতে পারবো। আর থরলি এটাকে ফলো করো, ফলো করলেই তবে কিন্তু ধাপে ধাপে করে কিন্তু আমি তোমাদের সব কিছুই করিয়ে দেবো, ঠিক আছে? তো এমসিকিউ থাকবে, এমসিকিউ প্র্যাকটিস করানো হবে, থিওরি চলবে, মানে পুরো যা কিছুই দরকার। প্লাস টেলিগ্রামে আমরা কি করব, এমসিকিউর একটা পুরো কুইজ সিস্টেম বানাবো, সেখানে গিয়ে তোমরা কিন্তু এমসিকিউ প্র্যাকটিস করতে পারবে। সো থ্যাংক ইউ।